হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছো। তোমাদের এবিটিএ বইয়ের পেজ নম্বর হচ্ছে 53। আজকে আমি শর্ট প্রশ্নগুলো শুরু করব, তো চলো শুরু করি। একের এক দাগটা বলছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5011/10 তার হোল কিউব জন হলে এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক হবে এটা আমাকে দেখতে হবে। তো আমি যদি একটু অপশনের দিকে লক্ষ্য করি, এ দাগের অপশনটা বলছে 3 বছর পর ওই অঞ্চলে শ্রমিকের সংখ্যা হবে 5000 জন। এটা কি সম্ভব যে আমার নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে আমার যখন প্রতি বছর যখন শতকরা হারটা পরিবর্তন হবে তখন কি আমার শ্রমিকের সংখ্যা কি আমার 5000ই হবে? এটা তো হবে না। তো এ দাগের অপশনটা এমনিতেও হবে না। তো বি দাগের অপশনটা বলছে 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে। 3 বছর পর কি বলছে, শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, এটাও হবে না। মানে প্রথম মানে এ অপশন আর বি অপশন মানে এটা হবে না, এলিমিনেশন হয়ে গেল। সি দাগের অপশন বলছে যে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, এটা একটু হতে পারে। ডি দাগের অপশন হচ্ছে প্রতি বছর 11% হারে হ্রাস পায়। এবার হ্রাস আর বৃদ্ধির মধ্যে কি সম্পর্ক? যদি বৃদ্ধি হয় তো বৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা কি? বৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা কি? যে 1/1 পি ইন্টু বৃদ্ধি 1+r/100⁴n, এটা হয়ে গেল বৃদ্ধির ক্ষেত্রে। এবার যদি হ্রাস প্রাপ্ত হয় তো এখানে মাইনাস হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার শ্রমিকের সংখ্যাটা বলছে যে 5000 ইন্টু 11/10 তার হোল কিউব, এবার আমি যদি এই 5000 ইন্টু 11/10 তার হোল কিউব, এটা তো এমনি এমনি চলে আসলো না। এখানে পি এর মান আছে, এন এর মান আছে, আর এর মান আছে। তো আমি এখানে যদি সি দাগের অপশনটা একটু দেখি, সি দাগের অপশনে কি বলছে যে 10% মানে আর এর মান 10% বৃদ্ধি হচ্ছে প্রতি বছর। তো আমি এখানে যদি মানগুলা পুট করি আর আর এর মানটা যদি 10 পুট করি তো আমার কাছে কি এই শ্রমিকের সংখ্যাটা কি এটা আসবে? যদি আসে তো সি দাগের অপশনটাই সঠিক। দেখি, পি এর মান হচ্ছে 5000, 1+r মানে হচ্ছে 10%/100⁴n, এন মানে হচ্ছে 3 বছর। এবার এই 0 আর এই 0 কাটো, তো 5000 ইন্টু 1+, এবার এটা যদি লসাগু করো 1+1/10, 10 লসাগু 10 + 1 চলে আসলো। 5000 ইন্টু 11/10 তার হোল কিউব, এটা ম্যাচ খেয়ে গেল প্রশ্নের সাথে। তো এখানে কি হচ্ছে যে প্রতি বছর আমার 10% হারে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তো আমার সি দাগের অপশনটাই হচ্ছে সঠিক। কি হচ্ছে? সি দাগের অপশনটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলো 2 দাগের অঙ্কতে। 2 দাগের অঙ্কটা বলছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য? তো এ বি সি ডি যদি আমাকে কি হয়, ক্রমিক সমানুপাতি হয়, এ কমা বি কমা সি কমা ডি, এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে সম্পর্কটা কি ছিল? a/b = b/c = c/d, এটা হচ্ছে সম্পর্ক। তো এটা ইকুয়াল টু আমি কি করলাম, কে ধরে নিলাম। তুমি কে ধরো, এম ধরো, এন ধরো, যাই পারো ধরো। আমি এখানে কে ধরলাম। তো আমি যখন এখানে a এর মানটা বার করছি, a/b = k, b/c = k, c/d = k। আমি এখানে a এর মানটা বার করছি, a = হয়ে যাবে b কে, b = হয়ে যাবে কি c কে, আর c = হয়ে যাবে এখানে d কে। এই b এর মানটা যদি আমি এখানে পুট করি, এই b এর মানটা হচ্ছে c কে, এই c কে আমি এখানে পুট করব। তো a = c কে, এখানে এটা কে আর এটাকে কি হয়ে যাবে, কে স্কয়ার হয়ে যাবে। b = আবার এই c এর মানটা এখানে দেওয়া আছে, c এর মানটা পুট করো, তো d কে ইন্টু কে মানে কে স্কয়ার, তো d কে স্কয়ার হয়ে গেল, c = d কে, এটা থেকে গেল। এবার a = আবার এখানে c এর মানটা এখানে পুট করো, এই c এর মানটা দেওয়া আছে d কে, এখানে পুট করো, d কে
এখানে কে, এটা কে আর এটা কে স্কোয়ার হয়ে যাবে কে কিউব। তো এখানে আমার সবটি সম্পর্ক নিয়ে চলে আসলাম ডি কে তে। এটা ডি কে কিউব, ডি কে স্কোয়ার, ডি কে। এটাতে কি হয়ে যাবে যে তোমাকে মানে সমাধান করতে সময় লাগবে না বেশি। এ এর মানটা চলে আসলো ডি কে কিউব, বি এর মানটা চলে আসলো ডি কে স্কোয়ার, সি এর মানটা চলে আসলো ডি কে। এবার একটু প্রশ্নটা ভালোভাবে দেখো, যে প্রশ্নতে বলছে যে কোনটি সত্য নয়, মানে আমাকে মিথ্যাটা বার করতে হবে। এই চারটা অপশনের মধ্যে আমার কোনটা ভুল আছে সেটা আমাকে দেখতে হবে। এবার তোমাদের মধ্যে অনেকজন কি করবে, যে প্রশ্নটা তাড়াতাড়ি পড়বে আর সত্যটা বার করবে। এখানে প্রশ্নতে বলছে সত্য নয়, মানে আমাকে মিথ্যাটা বার করতে হবে, কোনটা ভুল আছে প্রশ্নে। তো আমি এখানে এ বি সি এর মানটা বার করলাম, চারটা অপশনে মান পুট করবে, যেটা ভুল হবে সেটাই অ্যান্সার। 3 দাগের অঙ্ক বলছে যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়। মানে ত্রিভুজ দুটি সদৃশ্য মানে দেখতে একই কিন্তু সর্বসম নয়। এবার এ দাগের অপশন বলছে যে ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা। বি দাগের অপশন বলছে যে ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। আকৃতি মানে কি, একজনকে বলছো না যে তোমার মুখের আকৃতিটা সেম, মানে মুখটা দেখতে একই রকম। সি দাগের অপশন বলছে যে ত্রিভুজ দুটির আকার আকৃতি উভয় পৃথক। সদৃশ্য হলে তো পৃথক হবে না, সি দাগের অপশনটা ভুল। ডি দাগের অপশন বলছে যে ত্রিভুজ দুটির আকার আকৃতি উভয় এক। এটা তো হতে পারে না, কারণ সদৃশ্য আবার আবার ফের সর্বসম নয় বলছে। বুঝতে পারলে, এখানে আবার সর্বসম নয় বলছে, যদি সর্বসম হতো তো ডি দাগের অপশনটা এমনিতেও সঠিক হয়ে যেত। এখানে আমি দুটো ত্রিভুজ আঁকছি, যেটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ কি সদৃশ্য মানে দেখতে একই রকম, ছোট বড় হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু ত্রিভুজ দুটি দেখতে একই রকম। এটা বড় ত্রিভুজ, এটা ছোট ত্রিভুজ। তো এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য। এবার সর্বসম মানে কি, যে আকারে সমান হয়ে যাবে। আকারে সমান, ত্রিভুজের মান হয়ে যাবে এক, মানে এই ত্রিভুজের মান যদি এক্স হয়, এই ত্রিভুজের মানও হয়ে যাবে এক্স, এরকম একটা মান। যেমন ত্রিভুজের মান থাকে না, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওই রকমই। যে সর্বসম মানে হচ্ছে যে আকারে সমান, মানেও সমান, মানে সর্বসম মানে হচ্ছে যে সব দিক থেকে সমান। আর সদৃশ্য মানে হচ্ছে যে ত্রিভুজটা দেখতে একই রকম, চাहे ছোট হোক চাहे বড় হোক, দেখতে তো একই রকম, ওটাই। তো এ দাগের অপশনটা বলছে যে ত্রিভুজ দুটির আকার এক, ত্রিভুজ দুটির আকার এক, এটা কি আকার এক হলো, এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। এই ত্রিভুজ দুটির আকৃতিটা এক, এই ত্রিভুজ দুটির আকৃতিটা এক কিন্তু আকারটা তো এক না। ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা, আকার আলাদা। বি দাগের অপশনটা সঠিক, কারণ ত্রিভুজ দুটি আকৃতি কই, আকৃতি এক কিন্তু আকার আলাদা। বি দাগের অপশনটা হচ্ছে তোমার সঠিক। বি দাগের অপশন বলছে যে ত্রিভুজ দুটির আকৃতি এক। আকৃতি এক মানে কি, দেখতে একই রকম কিন্তু মান তো আলাদা। আকৃতি এক এবং কিন্তু কি, যে আকার আলাদা, কিন্তু আকার আলাদা। আকার আলাদা। এবার চলো 4 দাগের অঙ্কটা বলছে যে আর একক বহির ব্যাসার্ধ এবং স্মল আর একক অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। এটা একটু ভালো করে দেখি, আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। কি বলছে যে একটা অর্ধগোলাকৃতি বাটি আছে, তার আমি বহির ব্যাসার্ধের মানটা দেওয়া আছে ক্যাপিটাল আর, আর অন্তর ব্যাসার্ধের মানটা দেওয়া আছে স্মল আর। তো এখানে আমার ওই অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের মানটা বার করতে হবে। এখানে আমি একটা অর্ধগোলাকৃতি আঁকছি, হ্যাঁ এটা হয়ে গেল অর্ধগোলাকৃতি একটা বাটি। হুম, এটা হয়ে গেল অর্ধগোলাকৃতি। আমার একটু আঁকাটা খারাপ হতে পারে, তো তোমরা একটু মানিয়ে নেবে।
হুম, এটা একটা কি অর্ধগোলাকৃতি বাটি, এটা সেন্টার, এই বড় মানে বহির ব্যাসার্ধ মানে কি বাইরের ব্যাসার্ধটা, এই বাইরেরটা এটা হচ্ছে স্মল আর, ক্যাপিটাল আর, আর ভেতরের ব্যাসার্ধটা হচ্ছে কি স্মল আর। আমি দিয়ে দিলাম। এবার আমি যদি এই বাইরের যদি ক্ষেত্রফলটা বার করি তো কি হয়ে যাবে, একটা মানে গোলকের, অর্ধ গোলকের কথা বলছি না, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি 4πr²। এটা যেহেতু অর্ধ গোলক তো কি হয়ে যাবে এখানে 2πr²। বাইরেরটা হয়ে যাবে কি 2π ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভেতরেরটা হয়ে যাবে কি 2π স্মল আর স্কোয়ার। এবার এটা কি, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তো বহির ব্যাসার্ধের কারণে বৃত্তটার মান হয়ে যাবে কি পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর অন্তর ব্যাসার্ধের কারণে এই মানটা হয়ে যাবে কি পাই স্মল আর স্কোয়ার, পাই স্মল আর স্কোয়ার। এখানে লিখছি, সাইডে লিখছি, এটা হয়ে যাবে পাই স্মল আর স্কোয়ার। এবার আমি যদি সলিড জায়গাগুলো যদি একটু ক্যালকুলেশন করি, তো সলিড জায়গাগুলো কি মানে যেখানে ধাতু আছে, যেখানে ধাতু আছে মানে ফাঁপা অর্ধগোলাকৃতি মানে কি একটু মোটা, এটা মোটা, যেখানে ধাতু আছে, ধাতুটা কি এই অতএব অর্ধগোলাকৃতি, গোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল, এছাড়া ফাঁপা লিখতে হতো, ফাঁপা ছাড়ো। তো সলিড জায়গাগুলো কি 2πr² আর 2πr² যোগ হয়ে যাবে 2π ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস 2π স্মল আর স্কোয়ার। এবার এখানে যেহেতু আমি ধাতুর কথা বলছি, তারপর সলিড জায়গা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এই যেটা মানে বহির ব্যাসার্ধ যেটা পরিধির মানটা কি হয়ে যাবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর ক্যাপিটাল আর স্কোয়ার। এবার এই ভেতরেটা কি, এই ভেতরেটা গোটা তো ফাঁকা, একটা বাটির ওপরে তুমি কি একটা জল কিছু একটা ঢালছো, তো ওই ফাঁকা জায়গাটাতে তো পড়ছে জলটা, তো আমি একটা সমগ্র তলটা বার করবো মানে যেখানে ধাতু আছে, শুধু ধাতু, মানে কতটা বাটিটা মোটা আছে সেটা বার করব, আর উপরে কতটা আমার পরিধি নিয়ে আছে ওটা বার করব। তো এটা কি আমার বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি আসলো ক্যাপিটাল আর স্কোয়ার আসলো, মানে পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার অন্তর ব্যাসার্ধ আমার কত আসছে পাই স্মল আর স্কোয়ার। এবার আমি যদি এই বহির ব্যাসার্ধ থেকে যদি অন্তর ব্যাসার্ধটা বাদ দিয়ে দিই, তো আমার এই মানে কি বলে এই মাঝখানের জায়গাটা চলে আসবে, এই মাঝখানের জায়গাটা আমার চলে আসবে। কি বললাম যে এটা একটা ধরো বৃত্ত, মানে এই ধরো একটা পরিধির মুখটা, এই গোলাকৃতি মুখটা আমি এখানে আঁকলাম। এবার এই যেটা বাইরে এটা হচ্ছে কি বড় ব্যাসার্ধ, মানে বহির ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর, বড় হাতের আর, আর এটা ছোট যেটা বৃত্ত এটা হয়ে যাচ্ছে কি স্মল আর, এটা শুধু আর। এবার আমি যদি এই পুরোটা থেকে যদি এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, এই পুরোটা থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, তো আমি শুধু এইটুকু পাবো না, যেখানে শুধু ধাতু আছে সেটুকু তো আমি পাবো। সমগ্রতল মানে কি যেখানে ধাতু আছে সেটা তো আমি পাবো, তো এটা হয়ে যাবে মাইনাস স্মল পাই আর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, যে 2π ক্যাপিটাল আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার, এটা হয়ে যাবে 3π ক্যাপিটাল আর স্কোয়ার 2π স্মল আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, এটা হয়ে যাবে কি প্লাস পাই আর স্কোয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার এটা তুমি দেখো কোনটা অপশনে মিল খাচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি বি দাগের অপশনটাতে দেওয়া আছে, বি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 দাগের অঙ্কটা বলছে যে এটা একটু সহজ আছে, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে যদি ফিরে আসে, তবে কোণের পরিমাপটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে না 180 ডিগ্রি কমে যাবে, না 360 ডিগ্রি কমে যাবে, না 360 ডিগ্রি বেড়ে যাবে, এটা আমাকে বার করতে হবে। তো আমি তোমাদের ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা তোমাদের করিয়েছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, কথা না একটা সংজ্ঞা, যে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ।
এবার ধনাত্মক কোণ আমরা কাকে বলবো, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো একটা রশ্মি যদি একবার পূর্ণ আবর্তন করে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণগুলো আমার তৈরি হয় তাকে আমরা বলবো ধনাত্মক কোণ, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এবার যদি ঘড়ির কাঁটার দিকে যদি কোনো একটা কোণ তৈরি করে, ধরো ঘড়ি কাঁটার দিকে ধরো 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, ঘড়ি কাঁটার দিকে, সেটা হলো ঋণাত্মক কোণ। তো ওটাই বলছে যে ঘড়ির কাঁটার দিকে, এটা একটা ঘড়ি হয়ে গেল, এবার কোনো একটা রশ্মি, যে এটা একটা ঘড়ির কাঁটা, এটা একটা রশ্মি ধরো। এবার ঘড়ি আমার কিভাবে ঘোরে, এভাবে ঘোরে, এভাবে ঘোরে ঘড়ি। তো এভাবে যখন ঘুরছে, তো এভাবে ঘোরার সময় যে কোণগুলো আমার তৈরি করছে, এগুলো কি হয়ে যাবে, এগুলো হয়ে যাবে ঋণাত্মক কোণ। তো কি করছে, যে একবার একবার ঘোরার পর, মানে একবার সম্পূর্ণ আবর্তন করার পর আবার প্রথম স্থানে ফিরে আসলো, মানে এরকম করে ঘোরার পর, দেখো এরকম করে ঘোরার পর আবার প্রথম স্থানে ফিরে আসলো। তো আমার কি হয়ে গেল, 360 ডিগ্রি বেড়ে গেল না 360 ডিগ্রি কমে গেল? যদি আমার ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরে, বিপরীত দিকে, আমি দিকে বলছি না, ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে কোনো একটা রশ্মি যদি ঘুরে এবং যদি কোণ তৈরি করে, তো সেটা কি হয়ে যাবে, ধনাত্মক কোণ হয়ে যাবে। তো ধনাত্মক কোণ মানে কি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 180 ডিগ্রি, 290 ডিগ্রি, এটা হচ্ছে ধনাত্মক কোণ। যদি ঘড়ির কাঁটার দিকে যদি কোনো একটা রশ্মি আবর্তন করার পর আবার সেই মানে প্রথম অবস্থানে যদি ফিরে আসে, তো আমার কি হয়ে গেল, ঋণাত্মক কোণ হয়ে গেল, মানে 360 ডিগ্রি আমার কমে গেল। তো তোমার 360 ডিগ্রি হচ্ছে সি দাগের অপশনটাতে হয়তো দেওয়া আছে যে 360 ডিগ্রি কমে যাবে, 360 ডিগ্রি কমে যাবে, মানে -360 ডিগ্রি হয়ে যাবে, কমে যাবে। বুঝতে পারলে? এটা একটা কনসেপ্ট বোঝার মতো, যে ঘড়ির কাঁটার দিকে যদি কোনো একটা রশ্মি আবর্তন করে আবার ওই প্রথম অবস্থানে ফিরে আসে, তো 360 ডিগ্রি কমে যাবে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কোনো একটা রশ্মি সম্পূর্ণ আবর্তন করার পর যদি ওই প্রথম অবস্থানে ফিরে আসে, তো 360 ডিগ্রি কি হয়ে যাবে, বেড়ে যাবে বা বৃদ্ধি পেয়ে যাবে। 6 দাগের অঙ্কটা কি বলছে, যে একটি শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 12 বছর এবং পরবর্তী 20 জনের গড় বয়স x2 12 বছর হলে 35 জনের গড় বয়স কত হবে? এটা তো দেখে বলে দিবে, ডি দাগের অপশনে তো সঠিক হচ্ছে, কারণ 15 জনের গড় বয়স যদি x1 12 বছর হয়, তো কি হয়ে যাবে, তো টোটাল বয়স কত হয়ে যাবে? 15 জনের গড় বয়স যদি আমার কাছে কি হয়, x1 12 হয়ে যায়, তো আমার কাছে মোট বয়স কত হয়ে যাবে, 15x1 12। 20 জনের যদি টোটাল বয়স হয়, তো কি হয়ে যাবে, 20x2 বার হয়ে যাবে। তো আমার টোটালটা কি হয়ে যাবে, যে 15x1 বার প্লাস 20x2 বার বাই কি হয়ে যাবে, 15 প্লাস 20 হয়ে যাবে। তো এটা তোমার ডি দাগের অপশনটা দেওয়া আছে সঠিক। 2 এর 1 কি বলছে, যে শূন্য স্থানে এবার আমাকে দেখতে হবে, শূন্য স্থানে কি বলছে, যে সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগ আর 2/7 হলে, 2/7 হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ? এখানে 2/7টা কি দেওয়া আছে, যে সাব্বার দীপকের এই দুজনের কি বলছে, মূলধনের আনুপাতিক ভাগ হার। তো সাব্বার দীপকের এই দুজনের, সাব্বা ইস টু দীপক, দীপক এই দুজনের দেওয়া আছে যে 2:7, মানে 2/7 দেওয়া আছে দুজনের। এবার যদি কি বলছে, যে দীপকের আনুপাতিক ভাগার বলছে 2/7, তো দীপকের মানটা অবশ্যই 2 হয়ে যাবে। বুঝতে পারলে? দীপকের যেহেতু বলছে যে 2/7, তো আমাকে সাববারটা কত আসবে, এখানে 7 আছে, তো 7-এর জায়গায় আমার কাছে অলরেডি 2 হয়ে যাচ্ছে কি দীপকের। তো যদি আমি 2 এর সঙ্গে যদি 5 যোগ করি, তো 7 হয়ে যাচ্ছে, তো 5টা কি সাববার হয়ে যাবে। বুঝতে পারলে? এই সাববার দীপকের দুজনের মিলে একটি অংশীদারি কারবারে আনুপাতিক ভাগার দেওয়া আছে 2/7, এই দুজনের মিলে দীপকেরটা দেওয়া আছে 2/7। এবার আমি যদি সাববারটা বার করি, তো সাববারটা কত আসবে, এখানে 2 তো আমার দীপক তো হয়ে গেল, 2 হয়ে গেল দীপকের। এবার 2 এর সঙ্গে আমি কত যোগ করব, যে 7 হয়ে যাবে 5, ওই 5টা কি সাববার। বুঝতে পারলে? তো এই 2/5টা হয়ে যাবে, আচ্ছা হ্যাঁ 2/5টা হয়ে যাবে সাববার। তো এখানে আমার শূন্য স্থানে কি বসবে, যে এভাবে বলতে হবে
যে দীপকের মূলধন সাব্বার মূলধনের 2/5 গুণ হয়ে যাবে, তো এটা হয়ে যাবে শূন্য স্থানে। এরকম ভাবে অঙ্কগুলা করতে হবে। 2 দাগের অঙ্কটা, এখানে একটা ছক দেওয়া আছে, এক্স ওয়াই 5, 10, 4, 12.5, 25, 2, 8, 6.25। হলো। এবার এটা এক্স আর ওয়াইটা কি ভেদে আছে, সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে? এটা একটু যদি তোমরা গুণ করো, যে 5 10 50 আসছে, 4 12 কত আসছে 48, এটা 50 চলে আসছে, 4 কে যখন 12.5 দিয়ে গুণ করবে তো 48 চলে আসবে, 25 দিয়ে 48 কত আসবে, হ্যাঁ 50 আসবে, 5 10 50, 4 12 48, এটাও 50 আসবে, 25 দিয়ে 50, 6 48, এটাও 50 চলে আসবে, কারণ 0.225 দেওয়া আছে। এক্স আর ওয়াই যদি দুটো ব্যস্ত ভেদে থাকে তো সম্পর্কটা কি এক্স সমানুপাতি 1/y। এবার সমানুপাতি উঠে একটা ধ্রুবক বসে, এক্স ইকুয়াল টু সমানুপাতি উঠিয়ে একটা ধ্রুবক বসে কে ইন্টু 1/y দিয়ে দিলাম, হলো। এবার এই আমি ওয়াইটা এপাশে গুণ করে দিলাম, তো এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে। এবার আমি যদি এক্স আর ওয়াই যদি দুটো গুণ করি তো একটা তো ধ্রুবক সংখ্যা আসছেই। এক্স ওয়াই দুটো চল যখন আমি গুণ করছি, আমি যেটাই গুণ করি, 5-এর সঙ্গে 10 গুণ করি, 4-এর সঙ্গে 12.5 গুণ করি, 25-এর সঙ্গে 2 গুণ করে, আমি যেটা গুণ করি এই চারটার মধ্যে একটা তো ধ্রুবক সংখ্যা আসছেই। তো আমি কি পেলাম, যে ব্যস্ত ভেদে পেলাম এক্স ভ্যারিজাস 1/y। এটা ব্যস্ত ভেদে যদি না থাকতো তাহলে এই সম্পর্কটা হতো না। ব্যস্ত ভেদে আছে বলেই এই এক্স আর ওয়াই দুটি চল যখন গুণ করছি তখন ওই গুণফলটা একটা ধ্রুবক সংখ্যা আসছে। 3 দাগের অঙ্কটা বলছে যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটা কি, সেটা একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এগুলো তোমাদের জানতে হবে। তো শূন্যস্থান হয়ে যাবে কি বৃত্তস্থ চতুর্ভুজ। 4 দাগের অঙ্কটাতে চলো, যে একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশের টুকরোতে একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘন বস্তুটি তৈরি হয় তা হলো কি, লম্ব বৃত্তাকার চোঙ। বুঝতে পারলে? এটা লম্ব বৃত্তাকার চোঙ হবে, কারণ কি বলছে যে একটা আয়তক্ষেত্রাকার একটা ঘনবস্তু আছে। 4 দাগের অঙ্ক, যে এটা একটা আয়তক্ষেত্রাকার, এটা ধরো একটা ঘনবস্তু আছে। তো এই একটা অক্ষকে আমি কি করলাম, এই একটা অক্ষকে আমি ধরে এই জিনিসটাকে আমি একবার পূর্ণ আবর্তন করালাম। এই অক্ষটাকে আমি ধরলাম, আর এটাকে আমি একবার মানে যে ধরো একটা পাখা ঘোরাই না, পাখাটা এরকম ভাবে ধরলাম আর একবার পূর্ণ আবর্তন করালাম, তো একটা কি তৈরি হলো, লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হলো। চোঙটা আমার দেখতে কি রকম, চোঙটা আমার দেখতে এইরকম, এরকম চোঙ দেখতে। এটাকে আমি যখন এইভাবে এক পা ঘোরাবো তখন এই ঘনবস্তুটাই তৈরি হবে। তো এটা কি, এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙ। যদি বুঝতে না পারো তো একটা জিনিস নিবে, যে একটা পাখা নেবে, পাখা নেবে এরকম করে একবার ঘোরাবে, ঘোরানোর পর একটা কি হয়ে যাবে, এরকম করে একবার যখন একবার পূর্ণ আবর্তন করাবে তখন একটা কি হবে, লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হবে, ঘনবস্তু লম্ব বৃত্তাকার চোঙ একটা তৈরি হবে। আমি লম্ব বৃত্তাকার চোঙ যেটা চ্যাপ্টার তোমাদের এই মানে আমি লম্ব বৃত্তাকার চোঙটা অলরেডি আপলোড করে দিয়েছি, অনেকদিন হয়ে গেল। তো সেখানে আমি তোমাদের ডিটেলস আলোচনা করেছি যে লম্ব বৃত্তাকার চোঙ কিভাবে তৈরি হয়, সেখানে আমি দেখিয়েছি। তো ওই ভিডিওটা একবার, ওই লেকচারটা একবার দেখে নিও। তো এই ঘনবস্তুটার নাম হচ্ছে কি লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। 5 দাগের অঙ্কটা বলছে যে একটি সমকোণী ত্রিভুজের কোন একটি সূক্ষ্ম কোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি কি অনুপাত, ড্যাশ অনুপাত। কি বলছে, যেটা একটু দেখো, যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ মানে এই ডিগ্রি, এটা একটা সূক্ষ্মকোণ থিটা আমি ধরে নিলাম। তো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে কোসাইনের দ্বারা প্রকাশিত ওই অনুপাতটা কি হবে, ড্যাশ অনুপাত বলছে। আবার অনুপাত অনেকভাবে ভাগ করা যায়, লঘু অনুপাত, গুরু অনুপাত, বৈষম্য অনুপাত,
সমানুপাত, আমি অনুপাত চ্যাপ্টারও তোমাদের করিয়েছি। তো কোসাইনের দ্বারা গঠিত। এবার কস, কোসাইন মানে কি, কস, কস থিটা মানে কি, এটা হয়ে যাচ্ছে ভূমি, এটা হয়ে যাচ্ছে কি লম্ব, এটা হয়ে যাচ্ছে অতিভুজ, অতিভুজ। এবার কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ মানে এই থিটার সাপেক্ষে, সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে কোসাইন দ্বারা প্রকাশিত, মানে কোসাইন দ্বারা প্রকাশিত অনুপাতটা কোন অনুপাত হবে? তো কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ মানে কি, এই ভূমিটা সবসময় ছোট থাকবে, অতিভুজটা সবসময় বড় থাকবে, বুঝতে পারলে? মানে একটা একটা আমি এক্সাম্পলের জন্য তোমাদের বোঝাচ্ছি, যে এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, এটার মান 2 দেওয়া আছে, এটার মান 4 দেওয়া আছে, এটার মান কত আসবে? এটার মান কত আসবে? অতিভুজের মানটা কত আসবে? অতিভুজের মান হয়ে যাবে 4 4 16, 5, এটা হয়ে যাবে 5। তো এটা আমি যদি cos থিটা বার করি, cos থিটার মানটা বার করি, তো কত আসবে? ভূমি বাই অতিভুজ মানে কি 2/5, 2/5 আসলো। আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, এটা নিলাম বোঝানোর জন্য। তো cos থিটার মানটা কত আসলো? 2/5 আসলো। তো এখানে কি ভূমির মানটা সবসময় কম থাকছে, অতিভুজের মানটা কি থাকছে? বেশি থাকছে। ভূমির মানটা, ভূমির দৈর্ঘ্যটা কি থাকছে? কম থাকছে, মানে 2 আছে। আর অতিভুজের মানটা কি থাকছে? বড় আছে, অতিভুজের দৈর্ঘ্যটা বেশি। তো যখন লবে যখন কি থাকবে, যে লবে যখন মান কম থাকবে আর হরে যখন মান বেশি থাকবে, তো এটা কোন অনুপাত? এটা হয়ে যাচ্ছে লঘু অনুপাত। এটা হয়ে যাচ্ছে কি লঘু অনুপাত। আমি অনুপাত চ্যাপ্টার, অনুপাত সমানুপাত চ্যাপ্টার তোমাদের করিয়েছি, সেখানে লঘু অনুপাত, গুরু অনুপাত, বৈষম্যানুপাত, সমানুপাত, যৌগিক অনুপাত, ব্যস্ত অনুপাত, এগুলো অনেক আলোচনা করেছি, সেখানে দেখে নিবে। 6 দাগের অঙ্কটা বলছে যে পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন করেছে 15 স্কোর, 2 জন করেছে 10 স্কোর এবং 11 স্কোর করেছে 2 জন। তো খেলায় স্কোরের সংখ্যাগুরু মান কত? তো এটা অবশ্যই 5 জন হবে, কারণ বেশি জন স্কোর করেছে 7, মানে এখানকার মধ্যে সবচেয়ে বেশি কে খেলেছে? 5 জন খেলেছে। তো 5 জন স্কোর করেছে 7, তো সংখ্যাগুরু মান হয়ে যাবে 7। এটা অ্যান্সার, মানে যেটা সবচেয়ে বেশি সেটা হবে অ্যান্সার, মানে 5 জন বেশি খেলেছে। এটার ক্ষেত্রে দেখো যে সবচেয়ে বেশি কে খেলেছে, প্রথমে খেলেছে 5 জন, তো স্কোর কত করেছে? 7। তারপর খেলেছে 4 জন, স্কোর করেছে 15। তারপর খেলেছে 2 জন, স্কোর করেছে 10। তারপর করেছে 11 স্কোর, তো খেলেছে 2 জন। তো এখানে সবচেয়ে বেশি কে খেলেছে? 5 জন খেলেছে, 7 স্কোর করেছে, তো ওটাই আমার সংখ্যাগুরু মান 7। তো এই শূন্যস্থান হয়ে যাবে 7। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো। দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।